আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসেছিলাম তো ঢাকায় একটা কাজে, কিন্তু ইয়াং ম্যানের সাথে দেখা হলো তাই চলে আসলাম। এমনিতেও একটা ইনফরমেশন জানার ছিল তাই চলে আসলাম। মেঘের মা তৎক্ষণে হালকা খাবার নিয়ে হাজির হন। সেন্ট্রাল টেবিলে খাবারের ট্রেটা রাখলেন। আরশাদ সাহেব একটু চাপা হাসলো, কুশলাদি বিনিময় করলো, তারপর সবার সম্মুখে একটা আর্জি রাখলেন। আমি সুখবতীর সাথে একটু একা কথা বলতে চাই। সবাই সম্মতি জানাতে সুখ নিজের রুমে নিয়ে গেল আরশাদ শেখকে। সুখের রুমে এসে আরশাদ সাহেবের সুখের সাথে স্বাভাবিক কথা বলল কতক্ষণ, তারপর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এনে বিস্ফোরণের ন্যায় একটা কথা উচ্চারণ করলো। সুখবতী, তুমি বোধহয় বেঁচে গেছো রেদওয়ানের মৃত্যুতে। এই প্রথম দেখলাম কারো মৃত্যু কাউকে এমন ভাবে বাঁচিয়ে দেয়। সুখ অবাক হলো, অবাক কণ্ঠে বলল, মানে কি বলছেন স্যার? রেদওয়ান তোমাকে নিয়ে জঘন্য প্ল্যান করেছিল সুখবতী। রেদওয়ান নারী পাচারের দলের সদস্য ছিল। ও তোমাকেও পাচার করার চিন্তা ভাবনা করেছিল। রীতিমতো তোমাকে কত টাকায় বিক্রি করা হবে, কোথায় পাঠানো হবে তাও প্ল্যান করা হয়ে গিয়েছিল। যেই মেরেছে ওকে সে এক হিসেবে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে খুন তো আর আইনের চোখে ক্ষমার যোগ্য না, তাই তাকে খুঁজতে হবে। সুখ সোফায় বসে পড়ল। এত বড় ধামাকা তার জন্য অপেক্ষারত ছিল, এটাও শোনার ছিল। আরশাদ সাহেব সুখের মাথায় মমতার হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, যতটুকু জানতে পেরেছি মেঘও এটা জানতো। তোমাকে কেন বলেনি আমি জানি না। ও তোমাদের কাছেও এটা লুকিয়েছে। যাই হোক, তুমি ওকে জিজ্ঞেস করো ঠান্ডা মাথায়। আমিও আমার ইনভেস্টিগেশনের সূত্র জানার চেষ্টা করব, তবে সেটা পরে। আসছি, সাবধান হও। আমাদের সন্দেহের বাইরে কেউ নেই, এমনকি মেঘও না। সুখ প্রথম কথার যতটা না অবাক হয়েছিল তার চেয়ে বেশি অবাক হয়েছে দ্বিতীয় কথাটায়। মেঘ এসব জেনেও তাকে জানায়নি কেন? তবে কি সে আবারও ভুল পথে পা বাড়ালো? নীরবতায় কেটে গেল মিনিট 20। সুখ ঠায় বসে রইল। মেঘ রুমে এসে ভুরু কুঁচকালো। একটু আগের সুখ আর এখনের সুখের মাঝে বহুত পার্থক্য। অফিসার সুখকে কি এমন বলল? মেঘ ধীরে এগিয়ে আসলো, সুখের পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে অপরিচিতা? কি বলেছে আঙ্কেল আপনাকে? সুখ মৃত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। মেঘের আচমকা ভয় হতে শুরু করলো। তবে কি সুখ নানা? সে এসব কি ভাবছে? সুখ আহত কণ্ঠে বলল, আপনি সব জানতেন মেঘ সাহেব, তবুও আমায় বলেননি কেন? মেঘ যা আন্দাজ করেছে তার মানে তাই হয়েছে। মেঘকে চুপ থাকতে দেখে সুখ আবার বলল, আপনি খুন করেছেন রেদওয়ান ভাইকে, তাই না? মেঘ আটকে উঠে। কিছু বলার আগে ফোনটা উচ্চ শব্দে বেজে ওঠে। ইউসুফের কল দেখে রিসিভ করে বারান্দায় চলে যায়। হঠাৎ সুখের কানে একটা আর্তনাদ ভেসে আসে। সুখ কণ্ঠের অধিকারীকে চেনে, তৎক্ষণাৎ ছুটে যায় রুমের বাহিরে। মেঘ বারান্দায় ইউসুফের সাথে কথা বলার সময় সুখকে ছুটতে দেখে দুবার পিছু ডাকে, কিন্তু কোনো ফল না পেয়ে তাড়াতাড়ি ফোনটা কেটে সেও বাহিরে চলে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অবাক হয়ে যায় সে। হাতের ফোনটা পড়ে যায় আলগোছে। সিঁড়ির শেষ প্রান্তে সুখ শুভ্র রাঙা শাড়িটা তাজা রক্তে লাল বর্ণ ধারণ করেছে, আর তার কোলে বৃদ্ধ মনোয়ারার নিথর শরীরটা। বিষণ্ণতার প্রহর ভীষণ বড় আর বিষাক্ত হয়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে একটু বেঁচে থাকার জন্য হৃদয় থেকে তপ্ত হাহাকার ভেসে আসে। যে মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যায় তারা তো বিদায় নেয় সমস্ত মায়া কাটিয়ে, কিন্তু যারা রয়ে যায় পৃথিবীর বুকে তারা যে বেঁচে থেকেও মরে যায় হাজারবার। দাদির মৃত শরীরটা মাটির নিচে রেখে আসার সাথে সাথে সুখ তার প্রাণটাও বোধহয় রেখে এসেছে। দুদিন সে ঠায় বসে আছে দরজা বন্ধ করে দাদির ঘরটাতে। হাজারবার বলেও বের করা যায়নি। বারবার মেঘ আর তার পরিবারের বাকি সদস্যরা ডেকে ক্লান্ত ফিরে গেছে। সাদা শাড়িটা ফ্লোরে পড়ে আছে। সেই শাড়িটা বিভিন্ন জায়গায় দাদিজান নামক মানুষটার করুণ মৃত্যুর প্রমাণ ভেসে উঠেছে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ আস্তরণের মাঝে। সেদিন যখন সিঁড়ির শেষ প্রান্তে নিথর হওয়া দাদিজানের সামান্য নিঃশ্বাসটা পড়ছিল, তারপর তার কোলে শেষ নিঃশ্বাসটা ফেলল, তখন মনে হলো দাদিজান না, তার ওই প্রাণ পাখি উড়াল দিল ভীষণ দূরে, একদম ধরাছোঁয়ার বাহিরে। শেষ ঘাটাঘাটি করে জানা গেল মানুষটা সিঁড়ি থেকে নামার সময় বুঝে ওঠার আগেই পা পিছলে পড়ে
বরণ করে নেয় তার নিষ্ঠুর মৃত্যুটা। সুখ নিরালস চোখে তাকিয়ে রইল বাহিরের আকাশ পানে। ওই তো দাদিজান বাবার তারাটার সাথে কেমন ঝিলিক দিয়ে জ্বলছে। কি নিষ্ঠুর মানুষটা, ভীষণ নিষ্ঠুর। যেদিন সে বাড়ি ছেড়ে বের হয়ে এসেছিল, অসহায় এক বৃদ্ধা ভাঙা স্বরে বলেছিল, মনে রেখো, এক অসহায় বুড়ি দাঁড়িয়ে আছে দূর ধরে তোমার অপেক্ষায়। আজ সেই বৃদ্ধা নেই, কোথাও নেই। মন আকাশ খালি করে সে চলে গেছে বহু দূরে। এক অসহায় তরুণীকে সে সারা জীবন অপেক্ষায় রেখে চলে গেছে। আর ফিরবে না কখনো। আর কেউ বলবে না তোর জন্য আমার বড্ড মায়া হয়। আর কেউ সুখ নামক মানুষটার সুখ দেখার ইচ্ছে প্রকাশ করবে না। আর কেউ সুখের বট বৃক্ষ হয়ে ছায়া দিবে না। আর কেউ ফিরবে না কখনো। কেউ একজনের শাড়ির আঁচলটা দিয়ে সুখের পরিশ্রমের ঘাম মুছে দিবে না। আর কেউ খুব খারাপ, খুব খারাপ। সুখ ডুকরে কেঁদে উঠল। হৃদয় গহীনে যে যুদ্ধ চলছে, সে ভীষণ জ্বালাপোড়া করছে, তা অসহনীয়। বুড়িটা চলে গেল ভীষণ বোঝা হয়ে। ছেলেদের কাঁধে থাকার জন্য যে মানুষটাকে বউদের কাছে সর্বক্ষণ মৃত্যুর বর পেত, সে মানুষটা সত্যিই চলে গেছে। সুখের হৃদয় মাঝে ভীষণ জ্বলন শুরু করে। সে চিৎকার দিয়ে বলে উঠল, ও দাদিজান, ফিরে এসো না। দাদিজান, ফিরে এসো প্লিজ। ও দাদিজান, তুমি জানো না তোমার ছাড়া সুখ ভীষণ অসহায়। আমি কখনো তোমায় একা ছাড়বো না, সত্যি বলছি। ফিরে আসো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চলে আসো না। তুমি ছাড়া আর কেউ নেই, কেউ না। তুমি বড্ড পাষাণ। ফিরে আসো না দাদি। সুখের ঘর থেকে আর কোনো শব্দ আসে না, চিৎকার আসে না, সব নীরব। 1 2 3 করে 5 মিনিট অতিবাহিত হলো। একদম চুপ সব। ততক্ষণে কান্নার যে ক্ষীণ শব্দ ছিল সেটাও এখন নেই। মেঘ অনবরত সুখের দরজায় টোকা দেওয়া শুরু করে। না, কোনো সাড়া শব্দ নেই। দাদিজানের মৃত্যুর পর মেয়েটা কেবল চুপ করে রইল আর ক্ষীণ স্বরে কেঁদে গেছে একটানা 2 দিন যাবৎ। কিন্তু এখন সেই রুদ্ধশ্বাস চিৎকারের পর পরিবেশটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। মেঘের উৎকণ্ঠিত ডাক শুনে সবাই ঘর থেকে বের হয়ে আসলো। ভেতরে ভেতর মেঘ ভীষণ ভীত। মেয়েটা ভুলভাল কিছু করে ফেলবে না তো? মসৃণ আর মেঘ দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত বাস্তবে রূপান্তরিত করে তারা দরজা ভাঙতেই ছলাৎ করে ওঠে মেঘের প্রাণ পাখি, মসৃণের মা। কি সর্বনাশ! বলে চেঁচিয়ে উঠল। সুখের সাদা শাড়িটা সিলিং ফ্যানে ঝুলছে, সাথে তার ছটফট করা শরীরটা। মেঘ দ্রুত এগিয়ে গেল, পায়ের নিচে টুলটা দিয়ে তৎক্ষণাৎ সুখের গলা থেকে শাড়িটা খুলে নেয়। সুখ ভীষণ কাশতে যখন ব্যস্ত, তখন মেঘ ঠাস করে চড় বসায় সুখের গালে। পরিবেশ আবার নিস্তব্ধ। মসৃণের মা এগিয়ে গিয়ে সুখকে জড়িয়ে নেয়। মেঘের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে শাসিয়ে বলে, তোর সাহস কত বড়, আমার সামনে বউকে মারিস? আক্কেল জ্ঞান সব খেয়েছিস নাকি? মেঘ রক্ত চক্ষু নিয়ে সুখের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল, আমি আক্কেল জ্ঞান খেয়েছি নাকি উনি খেয়েছে? এগুলো কোনো স্বাভাবিক মানুষের কাজ? পাগল হয়েছে সে? যদি একটু দেরি হতো কি হতো তবে? সুখ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মসৃণ এগিয়ে এসে করুণ স্বরে বলল, মরে যাওয়া ভীষণ সোজা, বেঁচে থাকাটা কঠিন। কিন্তু বেঁচে থাকার মতন কঠিন কাজটা আয়ত্তে আনলে মরে যাওয়া কঠিন। আপনার কাছে বেঁচে থাকার কারণ আছে, বাঁচতে শিখুন। সুখ হিংস্র চোখ নিয়ে তাকালো মসৃণের দিকে। মসৃণ সুখের দৃষ্টি দেখে মাথা আবার নিচু করে ফেলল। মেঘ আচমকা সুখের হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যাচ্ছে। মসৃণের মা অবাক কণ্ঠে বলল, কি করছিস মেঘ? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মেঘ কোনো উত্তর দিল না। দ্রুত সিঁড়ি ভেঙে কোথাও চলে গেল। টিপটিপ বৃষ্টি পড়ে প্রকৃতিকে শীতল করে দিচ্ছে। দাদির কবরটা বৃষ্টির পানিতে নরম হয়ে আছে। সুখ অনবরত দাদির কবরে হাত বুলিয়ে নেয়। মেঘ দূরে দাঁড়িয়ে রয় মূর্তির মতন। বৃষ্টির পানিতে ধুয়ে নেয় তার চোখের পানি। মেঘের চোখও অশ্রু উপস্থিতি। কয়েকদিনই বৃদ্ধ মানুষটা বড্ড বেশি মায়া লাগিয়ে দিয়ে গেছে। তবুও নিজেকে শক্ত করে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, এই যেন শেষ অশ্রু হয়, তারপর যদি আর কান্না বের হয় ওই চোখ দিয়ে, তাহলে চোখগুলোই আর থাকবে না কান্নার জন্য। সুখ কিছু বলে না, কিন্তু মনে মনে সেও কঠোর প্রতিজ্ঞা করে। দুপুরে খাবার খেয়ে একটু শুয়েছিল সুখ। তারপর উঠে আবার গোসল করে রান্নাঘরে চলে যায় সে। সবার জন্য চা বানিয়ে বেশ সুনিপুণভাবে চাগুলো ট্রেতে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসে। মসৃণের বাবা শরীফুল ইসলাম ড্রয়িং রুমে সংবাদপত্র নিয়ে বসেছেন, খবরের কাগজে চোখ বুলাচ্ছেন।
সুখ চায়ের কাপটা উঠিয়ে শরীফুল ইসলামের দিকে এগিয়ে দেয়। শরীফুল ইসলাম খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সুখের দিকে তাকায়। লোকটার দৃষ্টি যেন কেমন। পুরো শরীরটা ভার হয়ে ওঠে সুখের। সে দ্রুত নিজের শাড়ির আঁচলের দিকে তাকায়। শরীফুল ইসলাম বিদঘুটে হেসে সুখের হাত থেকে চায়ের কাপটা নেয়। কাপটা দেওয়ার সময় ভীষণ বাজে স্পর্শ অনুভব করে নিজের হাতে সুখ। দ্রুত সে স্থান ত্যাগ করে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। দাদি মারা যাওয়ার পর সপ্তাহখানেক হলো। সে এখন স্বাভাবিক। এই এক সপ্তাহ সে খেয়াল করেছে শরীফুল ইসলামের অঙ্গভঙ্গি। লোকটা যে ভীষণ নিম্নমানের তা বুঝতে আর বাকি রইল না। নিজেকে ধাতস্থ করে সুখ 5 মিনিট পর রান্নাঘর থেকে বের হয়ে আসলো। শরীফুল ইসলাম তৎক্ষণে ঘরে চলে গেছে। কার ঘরে যেতে পারেন সেটাও সুখের বেশ জানা আছে। সুখ মসৃণের মায়ের রুমে যায়। মহিলা তখন খাট গুছাচ্ছিলেন। সুখ একটা ছোট্ট শ্বাস ফেলল। এ মহিলাটা তাকে এতদিন বেশ আগলে রেখেছে। কেমন মামা আদল মহিলাটাই। সুখকে দেখে রুমি বেগম হাসলেন। স্নেহমাখা কণ্ঠে বলল, আরে সুখ পাখিছে, তা এই অবেলা গোসল করেছিস কেন? সুখের মুখ লজ্জায় আবৃত হয়। ছোট মাটা না, বড্ড বেশি অবুঝ। অবেলা গোসল করার কারণ যে তার গুণধর ছেলে সেটাও বুঝি বোঝে না। রুমি বেগম বোধহয় ঘটনাটা আজ করতে পারে। দ্রুত কথা ঘোরানোর জন্য বলল, আমায় চা দিলে না আজ? প্রতিদিন তো তুমিই চা দাও। সুখ মিষ্টি হাসি দিয়ে বলল, চলো না ছোট মা, ঘুরে আসি। আজ তুমি আমি বাইরে চা খাবো, যাবে? মহিলাটা এগিয়ে আসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তুমি যাবে? তাহলে তো যেতেই হবে। আর কে কে যাবে? আমি তাহলে আন্টিকে জিজ্ঞেস করে আসি। বিহঙ্গ ভাইয়া তো ঘুমে, আর আঙ্কেল তো বোধ হয় যাবে না। আচ্ছা সুখ পাখি, তুমি মেঘের মাকে মা না বলে আন্টি বলো কেন? সুখ একটু থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে বলল, আসলে অভ্যেস হয়ে গেছে তো। আচ্ছা আমি ডেকে নিয়ে আসি, তুমি রেডি হও। রুমি বেগম হেসে মাথা নাড়াতে সুখ মেঘের মায়ের রুমের সামনে গেল। দরজা ফাঁক করে দৃশ্যটা দেখে নিশ্চিত হয়। তারপর ছুট লাগায় নিজের ঘরে। মেঘ তখন ফোন স্ক্রল করছিল। সুখ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, চলেন না ঘুরতে যাই, ছোট মা যাবে বলেছে। মেঘ ভুরু কুঁচকে তাকালো সুখের দিকে। অবাক কণ্ঠে বলল, আজ চা দিবেন না? না, আমি আপনি আর ছোট মা মিলে বাইরে গিয়ে চা খাবো, চলেন না। মেঘ অবাক হয়। সেদিন রাতের পর মেয়েটা একদম পরিবর্তন হয়ে যায়। এই এক সপ্তাহ ভীষণ চঞ্চলতা ভাবে কাটিয়েছে। তাদের মাঝে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছে। সে যেহেতু নিজেকে সুযোগ দিচ্ছে, তাহলে তাকে সাহায্য করাই উচিত কাজ। মেঘ কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে বলল, আপনি রেডি হন তাহলে, ঘুরে আসি 3 জন মিলে। তবে বাকিরা যাবে না? সুখ ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না আন্টি শুয়ে আছেন, বিহঙ্গ ভাইয়া ঘুমে। মেঘ ওহ বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নিচ্ছে। সুখ দ্রুত শাড়ি বদলিয়ে আসলো। বাহিরে বের হওয়ার সময় সাদা রুমাল আর দাদির চশমাটা ব্যাগে ঢোকাতে ভুলেনি সে। রুমি বেগম, মেঘ আর সুখ আজ অনেক ঘুরেছে। রাত 8টার কাছাকাছি। অনেক শপিংও করেছে। 3 জন মিলে বেশ হাসাহাসি করছে। এর মাঝে মেঘের ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। সবাই হাসি থামিয়ে ফোনের দিকে দৃষ্টি দিল। মেঘ ফোনটা রিসিভ করে কানে দিতে স্তব্ধ হয়ে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল। সুখ উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে বেগ সাহেব? মেঘ কাঁপা কাঁপা স্বরে বলল, অপরিচিতা বাড়িতে নাকি আগুন লেগে সব পুড়ে গেছে, পুরো বাড়ি জ্বলে গেছে। সুখ আর রোমিও দাঁড়িয়ে যায় বিস্মিত হয়ে। ভয়ঙ্কর অগ্নিসংযোগের ঘটনায় পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেবল ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া কালো দোতলা বিল্ডিংয়ের অস্তিত্ব। বাড়ির ভিতরে থাকা মানুষগুলো ঘুমিয়েছিল বিধায় বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ চেষ্টা করে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থামিয়েছে। পথের ধারে বসে আছে মেঘ, রুমি বেগম, সুখ দুজনকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। এখন রাত 11টা বাজে। এতক্ষণ চারপাশে অনেক মানুষের ভিড় থাকলেও এখন সেটা খুব স্বল্প আছে। দুজন মানুষ খুব বেশি ভেঙে গেছে। মেঘ তো কতক্ষণ কেঁদেছে ঠিক নেই। সুখ দুজনকেই থামিয়েছে। অবশ্য দুজনকে থামাতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বাড়ির ভিতরে কোনো জিনিসই অক্ষত নেই। মানুষগুলোর অবধি এক অংশ পরিশিষ্ট নেই। কি ভয়ঙ্কর আগুন ছিল, গ্রাস করে নিল সবটা। সাথে গ্রাস করলো একজনের হৃদয়ের জ্বলতে থাকা আগুনও। হঠাৎই একটা মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল রুমি বেগমকে। মেয়েটাকে ঠিক চেনে না সুখ। সে কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটার পরিচয়।
মেয়েটার পিছে এক ভদ্রলোক আর ভদ্র মহিলাও এগিয়ে আসলো। মেয়েটা রুমি বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, এটা কি করে হলো মাম? বিহঙ্গ আর আসবে না মাম। বিহঙ্গ চলে গেল আমাদের ছেড়ে, ওর প্রতিশ্রুতি ও মিথ্যা করে চলে গেল। পাপা আর আন্টিও আমাদের একা রেখে দিল। রুমি বেগম ডুকরে কেঁদে উঠল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, জানি না কি সর্বনাশ হয়ে গেল, আর কখনো আমার সোনার সংসারটা আমি পাবো না রে মোহনা। সব ছারখার হয়ে গেল, সব শেষ, সব। ভদ্রলোক একবার মুখ খুললেন, পাথরের ন্যায় বসে থাকা মেঘকে সান্ত্বনা স্বরে বললেন, কিভাবে এসব হলো মেঘ? ওরা বের হতে পারলো না কেন? তোমরাও বা কোথায় ছিলে? জানি না আঙ্কেল, কি থেকে কি হয়ে গেল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে কারেন্টের তার থেকে আগুনটা লেগেছে, এই জন্যই কেউ বাঁচতে পারেনি। খুব দ্রুত আগুনটা ছড়িয়ে গিয়েছিল। আর মাও বিহঙ্গ ঘুমেছিল বোধহয়, আঙ্কেলও বোধহয় ঘুমিয়েছিলেন। সব শেষ হয়ে গেল, সব শেষ। আমরা যদি ঘুরতে না যেতাম তবে বোধহয় আমরাও পুড়ে ছাই হয়ে যেতাম। সুখের জন্য আমরা বেঁচে গেছি। ভদ্রলোক অবাক কণ্ঠে বললেন, তোমরা ঘুরতে গিয়েছিলে মানে? সুখটা কে? মেঘ একটু চুপ রয়, তারপর শ্বাস ফেলে বলে, আমার ওয়াইফ সুখবতী। হঠাৎ করে বিয়েটা করেছিলাম, তাই কাউকে জানাইনি। জানানোর জন্যই ঢাকা এসেছিলাম, তারপর নানান ঝামেলায় জানানো হয়নি। ভেবেছিলাম বিহঙ্গের আর মোহনার বিয়ের ডেট ঠিক করব, সাথে আমার বিয়ের কথাটাও জানাবো। সুখী আজ বাইনা ধরলো ঘুরতে যাবে। মামুনি আর আমিও রাজি হলাম। ওদেরকেও বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু ওরা সবাই ঘুমেছিল, তাই আর যেতে পারলো না। সুখের এবার বোধগম্য হলো এই মেয়েটাকে। তার মানে বিহঙ্গের বিয়ে ঠিক হয়েছিল মোহনা নামের একটা মেয়ের সাথে। সে শুনেছিল। তবে এই সেই মোহনা? মোহনা মেয়েটা কান্না করতে করতে অবস্থা নাজেহাল। অবশেষে বাধ্য হয়ে তাকে নিয়ে গেছে তার বাবা মা। মেঘদেরও বলেছিল তাদের বাড়ি যেতে, কিন্তু মেঘ না করে দিয়েছে। খুব দ্রুত এ শহর ছেড়ে তারা চলে যাবে। সব ফর্মালিটি শেষ করে তারা পাড়ি জমাবে নিজেদের শহরে। এ শহর তো সব কেড়ে নিল। সব অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ 15 দিন অতিবাহিত হলো। সুখ একা হাতে সামলিয়েছে মেঘ আর রুমি বেগমকে। দুজনই বেশ চুপ হয়ে গিয়েছে। এমন পরিবর্তন বেশ পীড়াদায়ক হলেও মানতে হচ্ছে সবটা। একা হাতে একদম পাক্কা গিন্নির মতন সংসার সামলাচ্ছে সে। প্রতিদিনের মতন আজও মেঘ ঘুম থেকে উঠে রেডি হয়েছে অফিসে যাওয়ার জন্য। তারা যশোরে এসে পড়েছে পরের দিনই। আগের মতন কাজকর্ম মনোনিবেশ করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে। সুখ মাত্রই চায়ের কাপ এনে ডাইনিং টেবিলের উপর রেখেছে, তখনই কলিং বেল বেজে উঠল। মেঘ টেবিলের দিকে আসতে নিয়েছিল, কিন্তু কলিং বেলের শব্দ শুনে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে ইউসুফের শুভ্র রাঙা মায়াময় মুখটা ভেসে উঠল। মেঘও হাসির বিপরীতে ছোট হাসি দিয়ে বলল, ভিতরে আসো ইউসুফ। ইউসুফ যেন পিছে ঘুরে কাকে ডাক দিল। মেঘ ভুরু কুঁচকে সেখানে তাকিয়ে রইল। সিঁড়ি ভেঙে উপরে ওঠা মানুষটাকে দেখে মেঘ চমকে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। সুখও এবার 2 কদম এগিয়ে আসলো। মানুষটা এবার মেঘেদের দরজার সামনে এসে দাঁড়ালো। মেঘ বিস্মিত কণ্ঠে বলল, মিনা, তুই এখানে কিভাবে? মিনা চোখ তুলে তাকালো। অশ্রুসিক্ত নয়ন যুগল মেঘের দিকে নিবদ্ধ করে বলল, আমারে মাফ কইরা দেন বড় ভাই। আমি একটা ছেলেরে পছন্দ করতাম, তার হাত ধইরাই পালাইয়া গেছিলাম আপনাগো স্বর্ণ গয়না নিয়ে। কিন্তু সে ভালো না, তাই আমি তার কাছ থেকে লুকাইয়া চইলে আইছিলাম আপনাগো বাড়ি। কিন্তু আইসা হুনি সর্বনাশ হইয়া গেছে। এ কি হইল? মানুষগুলো নামাগরে সাইরা চইলা গেল। আমি আর টিকতে না পাইরা চইলা আইছি আপনার কাছে। আপনি চাইলে আমারে পুলিশের কাছে দিয়া দেন, মায়েরা ফেলেন, তবুও আমি আপনারে ছাইরা যাবো না। মেঘ কিছুক্ষণ চুপ রয়। ইউসুফের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ওরে কই পাইছো ইউসুফ? আমাদের বাড়ির সামনেই তো বাস স্ট্যান্ড, সেখান দিয়ে আসার সময় দেখি ও দাঁড়ায় আছে। পরে অনেক আকুতি মিনতি করছে, তাই নিয়ে আসছি স্যার। মেঘ ছোট্ট শ্বাস ফেলল। মিনাকে সে বরাবরই নিজের ছোট বোনের মতো ভাবত, কখনো কাজের মেয়ে ভাবেনি। মেয়েটার হয়তো একটু মাথার সমস্যা, কিন্তু তবুও অনেক ভালো। মেঘ ঠিক কী করবে বুঝতে না পেরে সুখের পানে তাকালো। সুখও ঠোঁট উল্টিয়ে বুঝালো সে কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে রুমি বেগমের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ওরে থাকতে দাও মেঘ। সুখ, মেঘ, ইউসুফ রুমি বেগমের দিকে তাকালো। রুমি বেগম এগিয়ে এসে আশ্বাসের কণ্ঠে বলল, মিনা আমাদের বিশ্বাসের যোগ্য মানুষ ছিল।
ওর ছোট্ট মস্তিষ্ক হয়তো আমাদের বিশ্বাসের মর্যাদা দিতে ভুল করেছে, কিন্তু তাই বলে মেয়েটা খারাপ না। আমরা আরেকবার ওরে বিশ্বাস করতেই পারি। মেঘ আর কিছু বলল না। রুমি বেগমের কথার পরিপ্রেক্ষিতে কেবল গম্ভীর কণ্ঠে মিনার দিকে তাকিয়ে বলল, তাহলে আজ থেকে এখানেই থাকিস, আর কখনো বিশ্বাসের অমর্যাদা করিস না। তোকে আমরা সবাই অনেক ভালোবাসি। মিনা মেয়েটা কৃতজ্ঞতায় দুফোঁটা অশ্রু বিসর্জন দিল। মেঘকে সালাম করে মনে মনে বলল, আমি বিশ্বাসের অমর্যাদা করি নাই বড় ভাই, আপনার জন্যই তো সব করলাম। আপনারেও যে আমি মেলা ভালোবাসি। আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষকে পৃথিবীতে আরও অনেক বছর বাইসা থাকতে হইব। মেঘ মিনার মাথায় স্নেহের হাত বুলিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আমার অফিস যেতে হবে, তুই থাক তোর ভাবি আর চাচির সাথে। অফিস থেকে আসার পর কথা হবে। মিনা মাথা নাড়ল। মেঘ সুখের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, আসছি। সুখও মাথা নেড়ে সম্মতি জানালো। মেঘ বেরোতেই সুখ রুমি বেগমের দিকে তাকিয়ে বলল, আমি একটু একটা কাজে বাইরে যেতে চাই ছোট মা। ছোট মা কেবল চোখের ইশারায় সম্মতি দিয়ে নিজের রুমে চলে যায়। সুখ দ্রুত তৈরি হয়ে মিনাকে সাবধানে থাকতে বলে বের হয়ে যায়। আপনি আমার মাকে মেরেছেন তাই না ফুপা? সুখের কথা চমকে যায় লিলুয়ার স্বামী অবাক কণ্ঠে বলে, কি বলছো এসব? তোমার মা পালিয়ে গেছে সেই কবে, আর আজ তুমি এসব বলছো? আমাকে তোমাদের বাড়িতে কি এজন্য ডেকে এনেছো? না, ঠিক এই জন্য না, আসলে আপনার জন্য সারপ্রাইজ আছে তাই ডেকে এনেছি। এবার বলুন, আপনি মেরেছেন আমার মাকে? সুখের সৎমা এগিয়ে এলো, চওড়া কণ্ঠে বলল, এই মেয়ে কি পাগল হলো? আমাদের না জানিয়ে বিয়ে করলো, স্বামীর বাড়ি নিয়ে আমার শাশুড়িকে মারলো, সেটাও আমাদের জানায়নি। এখন আবার এ বাড়িতে সেই সকালে এসে কি খোঁজাখুঁজি করলো পাগলের মতন। তারপর এখন আবার ভাই সাহেবের ডেকে এনে উল্টাপাল্টা কথা বলছে। একদম চুপ থাকবেন আপনি। আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আমি, একদম একটা কথাও বলবেন না। এ ব্যাপারে শুধু আমি কথা বলবো আর সবাই চুপ। সুখের এহনো আচরণে সবাই অবাক। এ কোন সুখকে দেখছে তারা? সুখের ছোট চাচা এগিয়ে আসলেন, ঘর কাঁপিয়ে এক ধমক দিয়ে বললেন, এত বেয়াদব কিভাবে হলে তুমি? বড়দের মুখের উপর কথা বলছো তো অসভ্যের মতন। চোরের মায়ের বড় গলা, চরিত্রহীন মহিলার মেয়ে, এখন মাকে নিয়ে গলাবাজি করছো। আমার মাকে তো মেরে ফেললে, আর সেটা আমাদের জানানোর প্রয়োজন করলে না। জানলে কি হতো চাচা? সম্পত্তি আরেক দফা ভাগাভাগি হতো, তাই তো? লীলাবতীর এখনো সত্যি কথায় ভড়কে গেল চাচা। কিভাবে কথার যুদ্ধে জিতবে সে ভেবে সে আবারও লীলাবতীর উপর চেঁচিয়ে বলল, বড়টার দেখা দেখি ছোটটাও অসভ্য হচ্ছে। সেও পেট বাঁধিয়ে বসে আছে, আবার এত বড় বড় কথা। তাতে আপনার কি চাচা? আপনার ভাগ থেকে সম্পত্তি দিতে হবে না আমাদের, নিশ্চিন্তে থাকুন। লিয়াকত আলী থতমত খেয়ে যায়। সুখ বিরক্তিকর কণ্ঠে বলল, এবার আসল কথায় আসি ফুপা, তা কেন মেরেছিলেন আমার মাকে? ভদ্রলোক এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কপালের বিন্দু বিন্দু ঘামটা রুমাল দিয়ে মুছে থতমত চেহারা নিয়ে বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে যে এসব বলছো? সাহস তো কম না তোমার, প্রমাণ দেখাও আগে। সুখবতী বাঁকা হেসে বলল, এই তো প্রমাণ আপনার পেছনেই দাঁড়িয়ে আছে, পেছনে দরজায় দাঁড়ানো মানুষটা। দেখুন তো চিনতে পারছেন কিনা? অতি পুরনো প্রমাণটা, তাই না? ভদ্রলোক পিছে ফিরে চাইল, অতি বিস্ময়ে চোখ বড় করে ফেলল। ভয়ার্ত ও অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, তুমি? দরজার সামনে নিজের সহধর্মিণীকে দেখে ভীষণ বাজেভাবে চমকে যায় লিয়াকত আলী, অর্থাৎ রেদওয়ানের বাবা। চমকে যাওয়া কণ্ঠে খানিকটা বিস্ময় মাখিয়ে বলল, লিলুয়া, তুমি এখানে? লিলুয়া নামের রমণী উত্তর দেয় না, কিছুটা সময় মৌন কাটায়। লিয়াকত আলী পকেট থেকে রুমাল বের করে মুখের বিন্দু বিন্দু ঘামটা মুছেন কম্পমান হস্তে। বহু পুরনো ধুলোমাখা অতীত আকস্মিক বের হয়ে আসতে পারার ভয়ে খানিকটা কেঁপে উঠে সে। সুখ হাসে, ভীষণ প্রকাশ্যে একটা তাচ্ছিল্যের হাসি ঝুলায় ঠোঁটের কোণে। তাচ্ছিল্য মাখা কণ্ঠে বলে, ভয় হচ্ছে ফুপা, বড্ড ভয়। কি করেছিলেন ফুপা আমার মায়ের সাথে? বেঁচে আছে মানুষটা? লিয়াকত আলী সুখের প্রশ্নের উত্তর দেন না, বরং স্ত্রীর পানে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করে বলে, দেখেছি লিলু, মেয়েটা পাগল হয়ে গেছে বোধহয়। কি যা তা বলছে। খুব কি ভুল ছিল ফুপা? আমার মায়ের ডায়েরিতে সে ভীষণ যত্নে তার অভিযোগগুলো লুকিয়ে রেখে গিয়েছিল, তা কি মিথ্যে ছিল? সুখের জেরা করার ভঙ্গিতে লিয়াকত আলী বুঝলেন যে আজ ছাড় পাবে না। সে আবার আগের ন্যায় সোফায় বসে পড়লেন। সুখ এগিয়ে গিয়ে লিলুয়াকে ও সবার মাঝখানে নিয়ে আসলো।
লীলাবতী সুখের দিকে এগিয়ে আসলো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো আপা? বড় মা তবে পালিয়ে যায়নি? না রে লীলা। তবে তুমি কিভাবে জানলে এই চিরলুকায়িত রহস্যের খোঁজ? সুখ ছোট্ট শ্বাস ফেলে, তার চোখ ভেঙে অশ্রুকণা বাহিরে আসার তীব্র ইচ্ছে জাগায়, কিন্তু সে সামলে নেয় নিজেকে। অনেক তো কাঁদিয়েছে জীবন তাকে, আজ সব কিছু সুদে আসলে ফেরত নেওয়ার পালা। কেন তার জীবনটায় সুখহীনতায় কাটাবে? যেহেতু এতটা বিসর্জনের পরও জীবন তার প্রতি নরম হয়নি, তবে এবার তার শক্ত হওয়ার পালা। কিছু জিনিস ছিনিয়ে নিতে হয়। দাদিজান একটা কথা বলে, মেয়ে হয়েছো বলে তুমি সব মেনেই নেবে, মানিয়ে নেবে, তা তো হতে পারে না। মেয়ে হয়েছো বলে কি বাঁচার শখ জাগে না? বাঁচার জন্য কখনো কখনো স্রোতের বিপরীতে গা ভাসানো উচিত। আজ দাদিজানের কথাটা ফলানোর দিন। অনেক তো হলো মেনে নেওয়ার আর মানিয়ে নেওয়া। সুখ একটা চিঠি, রুমাল আর ডায়েরি ছোট্ট টেবিলটার উপর রাখলো। লীলাবতীর দিকে তাকিয়ে বলল, মনে আছে লীলা, প্রায় মাসখানেক আগে লাইব্রেরি রুমে একটা চিঠি পেয়েছিলাম। সে কার লেখা জানিস? না তো আপা, আমাদের বাড়ির কারো লেখা তো ছিল না। সুখ রুমালটা উঠায়, লীলাবতীর সামনে রুমালের সূক্ষ্ম লেখাগুলো মেলে ধরে। দেখ তো এই লেখাগুলো চিনিস কিনা। লীলাবতী কতক্ষণ লেখাগুলোর দিকে তাকিয়ে থেকে তড়িৎ বেগে মাথা নাড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ আপা, এই লেখাগুলো আমি চিনি। লাইব্রেরির রুমে পাওয়া চিঠির লেখা আর এগুলো প্রায় এক, প্রায় বললে ভুল হবে, পুরো একরকম। কার লেখা আপা এগুলো? আমার মায়ের। লীলাবতী অবাক নয়নে তাকায় সুখের দিকে, দু কদম পিছিয়ে যায় যেন। নিজের ভিতরে উত্তেজনা চাপিয়ে না রেখে তৎক্ষণাৎ সেটা প্রকাশ করে বলে, ছেলেদের প্রতি এমন তীব্র ধিক্কার মাখানো চিঠিটা তবে বড় মায়ের ছিল, কিন্তু আব্বু তো এমন মানুষ ছিলেন না। তবে ধিক্কারটা কার প্রতি ছিল? আব্বু বাদেও পৃথিবীতে অনেক নরপশু আছে, তাদেরকেই বলেছে আম্মু। আর দুর্ভাগ্যবশত এমন মানুষ আমাদের পরিবারেই উপস্থিত ছিল, যা আমার মা বুঝতে পেরেছিল, যার দরুন সে এখন চরিত্রহীনার ট্যাগ লাগিয়ে উধাও হওয়া মানবী। আদৌ সে চরিত্রহীনা ছিল কিনা কেউ সেটা জানার চেষ্টাও করলো না লীলা। আসলে নারী যাদের সমাজে এই অবস্থা নেই, কোনো কিছু না করলেও তারা দোষী। নারীর হাজারটা ভালো কাজ তারা এক নিমিষেই ভুলে যায়। যখন সামান্য মশলা মাখানো খারাপের আভাস পায়, যাচাই বাছাই করার প্রয়োজনটাও বোধ করে না কেউ। এবার লিলুয়া মুখ খুলল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কুহেলিকা মানে সুখের মায়ের সাথে বড্ড অন্যায় হয়েছে। আর সে অন্যায় কত বছর আগে আমার স্বামী করেছিল। আমি সবটা জেনে বুঝেও চুপ ছিলাম, যার ফলস্বরূপ আমি অন্যায়ের অংশীদারি হয়ে গেছি। লিয়াকত আলী সবাই কিছু বোঝার আগেই তার সাথে থাকা পিতলের ফুলদানিটা উঠিয়ে লিলুয়ার দিকে ছুঁড়ে মারল, আর দুর্ভাগ্যজনকভাবে ফুলদানিটা লিলুয়ার কপালে ছিটকে পড়ে। ফিনকি দিয়ে বের হয়ে আসে ভয়ঙ্কর রক্ত, সাথে লিলুয়ার ব্যথাময় আর্তনাদ। লিয়াকত আলী ফুঁসে উঠে বলে, সেদিন তোকেও পুঁতে ফেলা উচিত ছিল, তাহলে তুই আমার কাল হয় দাঁড়াতি না। লিলুয়ার মাথায় রক্তের জোয়ার দেখে সুখ এগিয়ে যেতে লিলুয়া থামিয়ে দেয় তাকে। কপালে হাত দিয়ে রক্তটা মুছে নেয়, তবুও রক্ত টপ টপ করে পড়ছে। লিলুয়া স্বামীর দিকে এগিয়ে যায়, সবাইকে অবাক করে দিয়ে তার নরম হাতের শক্ত চড় লাগায় স্বামীর গালে। সবাই রীতিমতো হতবাক। সব সময় লিলুয়া স্বামী প্রীতি দেখাতো এবং তা অতিরিক্তই ছিল, আর আজ এমনকি লিয়াকত আলীও লিলুয়ার এহেন আচরণে অবাক। লিলুয়া তার স্বামীর বা গালে আর একটা চড় দিয়ে উচ্চ স্বরে ক্ষিপ্ত ভঙ্গিতে বলে উঠল, এই চড়গুলো যদি অনেক বছর আগে দিতাম, তাহলে হয়তো আজ কুহেলিকা এখানে থাকতো, সবার জীবনধারা থাকতো অন্যরকম। সুখের জীবনটা অন্য ধারায় বইতো। তুমি এখন অস্বীকার করো সবটা। এত বড় কলিজা যে এত বড় মিথ্যাটাও অস্বীকার করছো। তোমার সব সত্যির প্রত্যক্ষ সাক্ষী আমি। আমার সামনে অন্তত বুক কাঁপা উচিত ছিল তোমার। তুমি কুহেলিকা ভাবিরে অসম্মান করনি, ভাইয়ের মনে কুহেলিকার নামে সন্দেহ প্রবেশ করাওনি, ওদের সংসারে আগুন লাগাওনি। পবিত্র মানুষটাকে আজ চরিত্রহীনা নামে আখ্যায়িত হচ্ছে কেবল তোমার জন্য। মানুষটাকে তো আর তুমি বাঁচতে দিলে না। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, সবার মুখে যেন কুলু পেটেছে। অনাকাঙ্ক্ষিত কিছু শুনলে প্রতিক্রিয়া তো এমন হওয়া উচিত। লিয়াকত আলী এবার সোফায় হ্যান্ডেল ধরে বসে পড়লেন,
আজ তার স্ত্রী পরিবর্তন তার গালে যেন হাজার চড় ফেলেছে। মাথা নত করে সে বলল, হ্যাঁ হ্যাঁ, সব আমিই করেছি সব। কি করতাম আমি? কুহেলিকার প্রতি আমার আকর্ষণ কাজ করত, কিন্তু যখন তাকে সেটা জানালাম, অনেক সুখে থাকার অঙ্গীকার দিলাম, সে মুখ ফিরিয়ে নিল, আমাকে ভয় দেখালো। সে সব আজাদ শেখ মানে সুখের বাবাকে বলে দিবে। আমার এত মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে ভেবে আমি ভয়ে ছিলাম। লিলুয়া কিছুটা আঁচ করতে পেরেছিল, কিন্তু ততদিনে কোহেলিকার রূপ যৌবন আমার সর্বনাশ করে ফেলেছে। তাকে আমার একটুর জন্য হলেও প্রয়োজন, এমন একটা রাগ মাথায় চড়ে বসেছিল। অবশেষে যখন নিজের করা কাপুরুষতার কথা মাথাচাড়া দিয়ে উঠল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ছোট্ট সুখ তখন খাটে চিৎকার করছে। কুহেলিকার জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। লিলিও সেই মুহূর্তে সেখানে হাজির হয়। এটা দেখে ফেলে। তাকে আমি ভয় দেখিয়ে আরেকটা রুমে আটকে রাখি। বলেছি, সে যদি এটা কাউকে জানায় তবে রেদোয়ানকেও আমি মেরে ফেলবো। লিলুও ততক্ষণে ভয়ে মূর্ছে যায়। আমি কি করব ভেবে না পেয়ে মেরে ফেলি কুহিলাকে। তারপর আলমারি থেকে তার কিছু স্বর্ণ গয়না বের করে তাকে সহ একটা বস্তায় ভরে পুঁতে রাখি তোমাদের বাড়ির পিছনের জায়গাটাতে। কারণ সেখানটা তখন আরও জঙ্গলের মতন ছিল। লিলুয়াকে নিয়ে চলে যায় নিজের বাড়ি। লিলুয়া নিজের ছেলের ভয়ে মুখ খুলেনি। তারপর কোহেলিকে পাওয়া যাচ্ছে না জানাজানি হলে আমি প্রথম তুলি যে সে আর একজনের সাথে পালিয়েছে। যেহেতু আজাদের মনে আগেই সন্দেহ ঢুকে দিয়েছিলাম, সেহেতু আজাদও ধীরে ধীরে এটা বিশ্বাস করে। আর এভাবে পৃথিবী থেকে আমি লুকিয়ে ফেলি আরও একটি সত্য। আদৌ সত্যি লুকাতে পেরেছেন মিস্টার লিয়াকত? গম্ভীর আর ভরাট পুরুষালী কণ্ঠে লিয়াকত সেখানে ফিরে তাকায়। কণ্ঠটা মেঘের ছিল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ, ইউসুফ এবং কিছু সংখ্যক পুলিশ। লিয়াকত দাঁড়িয়ে যায়, সুখের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলে, তুমি তবে আমাকে ফাঁসিয়ে দিলে? সুখ ততক্ষণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কাপা কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে ফাঁসিয়েছি? আপনি চিরতরের জন্য সুখের জীবনে অসুখে ডুবিয়েছেন সেটা। আজ আমি সন্দেহের বশে মায়ের এত দিন যাবৎ বন্ধ থাকা রুমটা খুলে অনেক ঘেটে খাটের নিচে ট্রাঙ্ক থেকে এই ডায়েরিটা ভাগ্যিস খুঁজে পেয়েছিলাম। তাই তো আমার মা নামক অভাগিনীর কলঙ্কের দাগ একটু মোচন করতে পারলাম। তার ডায়েরিতে ধোঁয়াশা না রেখে ভাগ্যিস লিখেছিল, লিয়াকত নামে পুরুষে আজকাল তার বড্ড ভয় হচ্ছে। ভাগ্যিস এত বছর পর আমার ফুপির জন্য আমার জন্য মনটা গড়ল। তার পাপের প্রায়শ্চিত্তের জন্য সব স্বীকার করলো, না হয় সারা জীবন চরিত্রহীনার মেয়ে শুনেই মরতে হতো আমায়। লিলুয়া চুপ রইল। মেঘ সুখের পাশে এসে দাঁড়ালো। সুখের হাত পা ভীষণ কাঁপছে। ঠায় দাঁড়িয়ে থাকার শক্তি বোধহয় ফুরিয়েছে। মেঘ শক্ত হাতে সুখকে আগলে ধরে। সুখ স্বাভাবিকভাবে কাঁপছে, তার দাঁড়িয়ে থাকার শক্তি হচ্ছে না। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ে মেঘের বাহুবন্ধনে। মেঘের শার্টের এক কোণা আঁকড়ে ধরে বলল, পুরুষের আকর্ষণ বুঝি এতই খারাপ? নারীদের বুঝি সুন্দরভাবে বাঁচার অধিকার নেই?